মাইন্ডসেট কর্মজীবনের সাফল্য এবং ব্যক্তিগত উন্নতিতে কতটা গুরুত্বপূর্ণ? এই কালচারাল যে চ্যালেঞ্জটা এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেদের দেশে বসে থেকে কিভাবে তাদের গ্লোবাল মাইন্ডসেট তৈরি? আমি কি প্রজেক্ট করলাম এবং কি প্রবলেম সলভ করলাম, এখান থেকে দেখবে যে তার প্রজেক্টের মধ্যে তার লিডারশিপ ক্যাপাবিলিটি থাকে কিনা, প্রবলেম সলভিং মাইন্ডিং থাকে কিনা, ওভারঅল লিঙ্কডিনটা তার একটা পিকচার তৈরি করতে যে এটা একটা গ্লোবাল টুল, এটা যে কেউ কানেক্টেড হতে পারে। তাছাড়াও দেয়ার আর লট অফ ভলেন্টিয়ারিং অপরচুনিটি, সো স্টুডেন্টরা ইজিলি যে কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটির মধ্যে কানেক্টেড থাকতে পারে। আমরা তো বাংলাদেশে অনেক কিছু, আমাদের মাইন্ডসেটটা বাংলাদেশে গ্রো আপ হয়ে আসছে, তো যে কারণে আমরা গ্লোবালি যখন যাচ্ছি বা গ্লোবাল কমিউনিকেশন করছি তখন ওই জায়গাটাতে এসেই করছি। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের ইনসাইট আওয়ার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিল্ডিং ইউর গ্লোবাল মাইন্ডসেট। এবং আমাদের সাথে আছেন মিস্টার এনএস হোসেন, যিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, অনুপ্রেরণাদায়ী বক্তা এবং গাইড। তিনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন তার চিন্তা, অভিজ্ঞতা এবং পরামর্শ। আজকে আমরা শুরু করি আমাদের সেশনটা। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ জুই, মিথিলা আমাকে আবার ডাকার জন্য বিজ্ঞানী.org-এ আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই, যদি বলতেন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার। আমি আমার পড়ালেখা শেষ করি, প্রথমে গ্র্যাজুয়েশন করি নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকেই। ওইখান থেকে আমি ব্যাচেলর করি। ব্যাচেলর করার পরে আমি আমার কর্মজীবনে প্রথম কাজ শুরু করি এবং আমার বেশিরভাগ কাজের অভিজ্ঞতাই ইন্ডাস্ট্রি লেভেল বলতে ওয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোকেমিক্যাল, এলএনজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। তো আমার টোটাল অ্যারাউন্ড 17 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আমি ডিফারেন্ট কোম্পানিতে কাজ করি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। সো এখন আমি আছি ইউএসএতে আমি একটা কেমিক্যাল প্ল্যান্টে কাজ করছি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে, রিলায়েবিলিটি অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার। এই তো ছোটখাটো ভাবে এটাই আমার সম্পর্কে। সো আমি প্রতিনিয়ত বেসিক্যালি শিখছি, এখনো কন্টিনিউ। আই অলওয়েজ সে দ্যাট আই এম এ কন্টিনিউয়াস লার্নার। সো এটাই চলছে আর কি। আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সাথে কাজ করছেন, তাহলে আপনার ভাষায় যদি একটু জানতে চাই যে মাইন্ডসেটকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? মাইন্ডসেটটা আসলে কি, আমি সবসময় জিজ্ঞেস করি, আমি যখন কথা বলি মানুষের সাথে, যে মাইন্ডসেটটা কি। মাইন্ডসেটটা হচ্ছে আমরা কিভাবে আমরা একটা জিনিসকে দেখি, বা আমি পর্যালোচনা করি বা অ্যানালাইসিস করি। তো আমরা যখন আমাদের মানসিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিসকে দেখব, বা পৃথিবীকে দেখব, বা আমাদের সারাউন্ডিংসকে দেখব, সেটা আমাদের একদম শৈশব থেকে শুরু হয়। আমরা দেখতে 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 একটা এটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করে আমাদের মনের মধ্যে বা ব্রেনের মধ্যে। এটা কারো ক্ষেত্রে হয় যে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা মিক্স হতে পারে। তো আমরা এই প্রথমে তো আমাদের দেখার পর থেকে আমরা আস্তে আস্তে সেই মাইন্ডসেটটা ডেভেলপ করি। এরপরে আমাদের কিছু এক্সপেরিয়েন্স আসে, আমরা ফ্যামিলি থেকে কিছু দেখি, পার্সোনাল লাইফ থেকে কিছু দেখি। তো এই ওভারঅল মাইন্ডসেটটা আমাদের তৈরি হয় ওভার দ্য পিরিয়ড, মানে অনেক সময় জুড়ে আমাদের মধ্যে এটা ডেভেলপ করে। এবং আমরা এটা শুধু আমরা কি ভাবি তা না, এবং আমরা কিভাবে ভাবি সেটাও একটা বড় ব্যাপার। যে আমরা যদি এখন একটা প্রতিকূলতা দেখি বা একটা চ্যালেঞ্জ দেখি আমার লাইফে, সো আমি বলবো যে আমি কিভাবে এটাকে ফেস করব। সো আমার মাইন্ডসেটটা আসলে যেভাবে তৈরি হয়ে আছে, সেভাবে আমি এই চ্যালেঞ্জ বা প্রবলেমটাকে আইডেন্টিফাই করবো। ওয়ারএজ ইজ ইট এ প্রবলেম অর ইটস অ্যান অপরচুনিটি। সো আমার মনে হয় যে এই শেপটা আমাদের ধীরে 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 তৈরি হয়। এবং মাইন্ডসেট বলতে আমি আমাদের দৃষ্টিভঙ্গিটাকেই বুঝি, এবং এটা আমাদেরকে তৈরি করে অ্যাজ এ পার্সন হোল। যে আমি গ্রোথ মাইন্ডসেটের দিকে যাব, মানে কি টাইপের মাইন্ডসেটের দিকে যাব, গ্রোথ মাইন্ডসেটের দিকে যাব, না আমি আমার চিন্তা ভাবনাটাকে লিমিটেড করে ফিক্সড একটা চিন্তা ভাবনার মধ্যে থাকবো। সো এটা অনেক ফ্যাক্টর থাকে যেটা আমাদের ওভার দ্য পিরিয়ড আসলে ডেভেলপ হয়। আমরা যখন গ্লোবাল বলি তখন এটি আপনার কাছে ব্যক্তিগতভাবে কি অর্থ বহন করে? গ্লোবাল বলতে তো আমার প্রথমে যেটা মনে হয় আউট অফ বাউন্ডারি, মানে আমি যে সীমানার মধ্যে আছি
সেটার বাইরে গিয়ে কিছু চিন্তা করা। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি একদম গ্রামের ছেলে। তো আমি যদি চিন্তা করি যে আমি এখন আমার গ্রামে, যেখানে আমার জন্ম, ওইখান থেকে আমি একটু বাইরে গিয়ে কিছু চিন্তা করলাম, তখন আমার সীমানাটা একটু বড় হলো। এরপরে আমি হয়তো ঢাকায় আসলাম, আর একটু বড় হলো। এরপরে আমি হয়তো ঢাকার বাইরে এখন আরেকটা দেশে থাকি, সেটা আরেকটু বড় হলো। তো আমি যখন আস্তে আস্তে আমার সীমানার বাইরে বা আমার বাউন্ডারির বাইরে চিন্তা করা শিখবো এবং আমি আমাকে সে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটাই আসলে কোনো না কোনোভাবে গ্লোবালের সাথে কানেক্টেড। আমরা টিপিক্যালি বা ট্রেডিশনালি আমরা যে অ্যাপ্রোচটা দেখি, গ্লোবাল বলতে আমরা এখন বুঝি এভরিথিং। তো আমার মতে আমরা যদি আমার লিমিটেড বাউন্ডারি বা আমার রিসোর্সের বাইরে যাওয়ার কোনো না কোনোভাবে চেষ্টা করি এবং সেটাকে আমি এক্সিকিউট করার জন্য আমার মাইন্ডসেটটা ডেভেলপ করি, এবং সে মাইন্ডসেটটা কিভাবে ডেভেলপ করব সেটা তো আসছেই। সে মাইন্ডসেট অনুযায়ী যদি আমি স্টেপ বাই স্টেপ কাজ করি, দেন ইট এ গ্লোবাল থিঙ্কিং প্রসেস অর গ্লোবাল। আমার যেটা মনে হয় আর কি, যে আউট অফ বাউন্ডারি চিন্তা করাটাই হলো গ্লোবাল ফার্স্ট অফ অল। এরপরে আপনি আপনাকে কিভাবে নিয়ে যাবেন সেখানে, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট বা আপনার প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। মাইন্ডসেট কর্মজীবনের সাফল্য এবং ব্যক্তিগত উন্নতিতে কতটা গুরুত্বপূর্ণ? এটা তো একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা মাইন্ডসেটটা আসলে, আমি যদি এখন প্রথমে দেখি মাইন্ডসেটটা আসলে কিভাবে আমাদের তৈরি হয়। আমি দেখি যে আমার নর্মালি একটা মাইন্ডসেট কিভাবে তৈরি হয়, আমার তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: লাইফ এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড মেন্টরস, অ্যান্ড দ্য কালচারাল এক্সপোজার। সো এটা যখন তৈরি হয়, তো আমি যখন আমার স্পেশালি আমরা যখন লাইফে চ্যালেঞ্জ ফেস করি বা অবস্ট্রাগল ফেস করি, তখন আমার মাইন্ডসেটটা তৈরি হয় যে আমি এটাকে আমি কি অপরচুনিটি হিসাবে নিব, না এটাকে আমি ব্যারিয়ার হিসাবে নিব। তো যে অপটিমিস্টিক বা গ্রোথ মাইন্ডসেট, সে সেটাকে অপরচুনিটি হিসাবেই দেখবে, এবং সেই অপরচুনিটিটা সে কিভাবে গ্র্যাব করবে সেটা নিয়ে সে পরিকল্পনা করবে। অন কন্ট্রারি, যদি কেউ ফিক্স মাইন্ডসেটের পিপল হয়, তো সে এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখে সে কিন্তু এই অবস্টাকলটা পার করার জন্য কি করতে হবে সেটা না করে সে কিন্তু থেমে যাবে। তো এই জিনিসটা আমাদের রিলেভেন্ট ইন এভরিহোয়ার। আমি যদি আমার পার্সোনাল লাইফে চিন্তা করি, সেক্ষেত্রেও রিলেটেড, এবং আমার প্রফেশনাল লাইফে চিন্তা করি, খুবই ইম্পর্টেন্ট। আমি আমার পার্সোনাল লাইফে যদি দেখি যে প্রত্যেকটা মানুষের তার স্পেশালি আমরা যখন স্টুডেন্ট থাকি, যে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ার গড়বো, বা আমরা একটা ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জ আসে বা প্রবলেম আমরা ফেস করি বিভিন্ন কোর্স কারিকুলামে, বা আমরা প্রপার রিসোর্স পাচ্ছি না, অথবা দেখা যাচ্ছে যে আমার যে টুলস দরকার সেটা নেই, এডুকুয়েট নেই। তো যে পজিটিভলি বা গ্রোথ চিন্তা করে, সে কিন্তু কোনো না কোনোভাবে কানেক্ট হয়, কমিউনিকেট করে, শেয়ার করে, তার ফ্রেন্ডের সাথে করতে পারে, ফ্যাকাল্টি মেম্বারের সাথে করতে পারে, মেন্টরের সাথে করতে পারে, ফ্যামিলির সাথে করতে পারে। সো সে কিন্তু এটা সলভ করার চেষ্টা করে, ফাইন্ড আউট এ সলিউশন ফ্রম দ্য প্রবলেম। অ্যান্ড প্রফেশনাল লাইফেও সেটাই সে ক্যারি করে। বেসিক্যালি কিভাবে ক্যারি করে, আমরা যখন কাজ করতে যাই, কোনো না কোনোভাবে আমরা কমপ্লেন দেওয়া শুরু করি, আমার এই নেই, ওই নেই, বা এই টুলসটা নেই। আমরা প্রথমে দেখি যে আমাদের কি নেই, ইনস্টেড অফ হোয়াট আই হ্যাভ। সো আমরা আমাদের যেটা মনে হয় যে এই মাইন্ডসেটটাতে আমাদের যে প্রবলেমটা, আমরা অলওয়েজ কমপ্লেইনের একটা চিন্তা ভাবনা থাকে, এটা পার্সোনাল হোক প্রফেশনাল লাইফে। তো আমরা যদি আমাদের চিন্তা ভাবনা বা আমাদের মাইন্ডটাকে ওইভাবে ডেভেলপ না করি, যে আমরা এই জিনিসটাকে অপরচুনিটি হিসাবে দেখি, বা এখানে কিভাবে ডেভেলপ করা যায়, আমি কি আরো অ্যাড করতে পারি টু মাই ডেভেলপমেন্ট অর পার্সোনাল অর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, এবং গ্যাপটা অ্যানালাইসিস করা খুব ইম্পর্টেন্ট। সো পজিটিভ মাইন্ডেড বা গ্রোথ মাইন্ডেড পিপলরা নর্মালি সেই গ্যাপগুলো অ্যানালাইসিস করে, সেখান থেকে সে ব্যারিয়ার বা চ্যালেঞ্জ ফাইন্ড আউট করে, তারপরে অ্যাকশন প্ল্যান তৈরি করে যে আমি কিভাবে এটা রিজলিউশন করব। সো দ্যাট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট টু মি, দ্যাট আইডেন্টিফাই অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য গ্যাপ অ্যান্ড সলভ দ্য প্রবলেম। জি, আপনি আপনার ব্যক্তিগত লাইফের কি কোনো উদাহরণ দিতে পারবেন যেখানে আসলে গ্লোবালি চিন্তা করাতে আপনার নতুন কোনো সুযোগ তৈরি হয়েছে বা কোনোভাবে সাহায্য করেছে আপনাকে? আমার ব্যক্তিগত থেকে পার্সোনাল লাইফ থেকে বলতে গেলে, আমার এখন আমি যেখানে আছি, আমি লম্বা সময়, আমি সবসময় বলি যে লম্বা সময় আমি বাংলাদেশে
বিভিন্ন এমএনসি তে কাজ করার পরে আমি ইউএসএ তে আসার পরে এটাই আমার জন্য একটা বড় ধরনের শিফট, মাইন্ডসেট শিফট। সো এই শিফটটা দেওয়াটা আমার জন্য খুবই ইজি ছিল তা না, এটা একটা চ্যালেঞ্জ ছিল। বাট এই চ্যালেঞ্জটার জন্য কি হলো, এই চ্যালেঞ্জটা যে আমি নেয়ার পরে আমাকে অনেকগুলা ডিফিকাল্টিস তো ফেস করতে হয়েছে, বাট আমার গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে আমি এখন ইন্টারন্যাশনাল একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি ইউএসএ তে বসে কাজ করছি। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার লার্নিং কার্ভটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে ওভার দ্য 3 or 4 years। সো দেখা যাচ্ছে আমি নতুন টুলস, নতুন সিস্টেম সম্পর্কে জানছি এবং এগুলা আমি অ্যাডপ্ট করার চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে ক্রস কালচারাল যে চ্যালেঞ্জগুলো থাকে, তখন এই জিনিসগুলা আমি হয়তো এভাবে জানতাম না। দো আমি বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, আমার যে কো-ওয়ার্কাররা ছিল, মোস্ট অফ দ্যাম মানে মেনি অফ দ্যাম ফ্রম ইউএস অর আদার নেশনস। তো কিন্তু দেখা গেল যে আমার যেটা মনে হয়, যখন আমি তাদেরকে বাংলাদেশে বসে যেভাবে দেখেছি এবং ইউএসএ তে বসে তাদেরকে দেখার মধ্যে পার্থক্যটা অনেক। বাংলাদেশে ওরা ওদের মতো যায়, তখন ওরা চিন্তা করে যে আমি বাংলাটা একটু শিখি, বিকজ এখানে বাংলা ভাষাভাষীর লোকই বেশি। ওরা আমাদের কালচার জানার জন্য চেষ্টা করে, আমাদেরকে রেসপেক্ট করে এবং আমাদের সাথে কিভাবে আরো কোঅপারেটিভলি কাজ করা যায় বা টিম ওয়ার্ক করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। হোয়ারএজ আমি যখন এখানে আসছি, তখন আমার চিন্তা করতে হচ্ছে যে আমি তাদের কালচারকে কিভাবে রেসপেক্ট করব, আমি তাদের কালচারটা কিভাবে জানবো। এই কালচারাল যে চ্যালেঞ্জটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যেটাকে বলছি যে হয়তো ইটস এ ম্যানারিজম বা ফর্মালিটিস, তারা দে আর টেকিং ইট অ্যাজ এ রেগুলার অ্যাপ্রোচ। তো আবার আমি হয়তো চিন্তা করছি একভাবে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, পাংচুয়ালিটি, বা অনেক সময় আমরা দেশেও দেখা যাচ্ছে অফিস করি, অফিস টাইমেরও বেশি সময় ধরে আমরা অফিস করছি, এরকম একটা কালচার থাকে যে আমরা যাচ্ছি না, বস কি বলবে বা লিডার কি বলবে। তো এই জিনিসগুলা যদি আমি দেখি প্রফেশনাল লাইফে আর এখন আমি যেখানে আছি, এগুলো অনেক শিফট, এগুলো চেঞ্জ। আপনার পাংচুয়াল, আপনার টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, কালচারাল রেসপেক্ট ইম্পর্টেন্ট এবং ইমপ্যাথিটা খুবই ইম্পর্টেন্ট। ইমপ্যাথি ইম্পর্টেন্ট হচ্ছে যে জানা দরকার যে আসলে কমিউনিকেট করার জন্য আমি তাকে ইমপ্যাথেটিক্যালি নিতে পারছি কিনা, ঠিক আছে? সো এই যদি অন্যের দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যাসটা যদি আমরা গড়ে তুলি, তাহলে কিন্তু আমাদের গ্লোবাল মাইন্ডসেটটা তৈরি হয় এবং তাদের কালচারকে রেসপেক্ট করি এবং তাদের সাথে কোঅপারেট করি এবং তাদের সাথে শেয়ার করি। সো দ্যাটস কোয়াইট ইম্পর্টেন্ট। তাহলে আপনি বলতে চাচ্ছেন বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করার সময় কালচারটা সবথেকে বড় চ্যালেঞ্জ? হ্যাঁ, ডেফিনেটলি কালচার ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফ্যাক্টর, মানে while you are working with the multinational companies or multinational people or people from different background, culture, because আমি যে কালচারে বড় হয়েছি, আরেকজন হয়তো সেই কালচারের সম্পর্কে কিছুই জানে না। সো না জেনে তো আমি আরেকজনকে তার যে সবচেয়ে বড় ব্যাপার হয় রেসপেক্টের থেকে আমার যেটা মনে হয় আর কি, যে আমার কোনো অ্যাক্টিভিটি দ্বারা তাকে আমি আঘাত করে না ফেললাম, কারণ হয়তো আমি জানি না সেই কালচারটা, তার কাছে ওইটা খুবই সেন্সিটিভ। তো এই জন্য কালচারটা জানা দরকার এবং তারা মানে ডোন্টস ডু, তারা অন্যান্য কালচারের মানুষ বা মাল্টিকালচার ডাইমেনশনে যখন আমরা কাজ করি, যে তারা কাকে কি জিনিসটাকে ভ্যালু দিচ্ছে, কি ভ্যালু দিচ্ছে না, বা কোনটা তাদের কাছে ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে জানার জন্য এবং আমাদের গ্লোবালি কাজ করার জন্য, পিপলের সাথে কানেক্টেড হওয়ার জন্য তাদের কালচারটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেদের দেশে বসে থেকে কিভাবে তাদের গ্লোবাল মাইন্ডসেট ইউজ করে? আমাদের দেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের দেশে থেকে কিভাবে তারা গ্লোবাল মাইন্ডসেট তৈরি করতে পারবে আপনার? এটা তো এখন খুবই মানে হট টক আর কি, যে এটা খুবই সিম্পল। আগে যেটা ছিল হয়তো টেকনোলজিক্যাল দিক থেকে যদি আমি চিন্তা করি, আমরা তো এখন বলি না যে আমরা লোকালি কেউ কাজ করি। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে তো অপরচুনিটি অনেক, শিক্ষার্থীরা ইজিলি তাদের ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটি আরো বাড়াতে পারে।
তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, কেউ যদি ইন্টারেস্ট হয় সে ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রামে অ্যাটেন্ড করা, ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে অন্য ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করে সে নিজের দেশে থেকেও কোনো একটা কোর্স কমপ্লিট করে ফেলতে পারে। There are a lot of opportunity as platform in the web. So কেউ যদি তার কোর্সেরা দেখে বা এডিএক্স দেখে, যে কোনো স্কিল সে এখান থেকে একটা কোর্স করে নিতে পারে গ্লোবালি, তাকে যেটা কম্পিটিটিভ মানে ক্যান্ডিডেট হিসেবে তৈরি করবে। সো তারপর হচ্ছে আমি যদি আবার দেখি যে একটা স্টুডেন্ট যখন সেই স্টুডেন্ট অবস্থায় সে তার লিঙ্কডইন প্রোফাইলটাকে, যেহেতু এটা একটা প্রফেশনাল নেটওয়ার্ক, সে তার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু সাজানো শুরু করতে পারে, গোছানো শুরু করতে পারে। সে যে সিন্স ফার্স্ট ইয়ার থেকেই শুরু করুক বা সেকেন্ড ইয়ার থেকেই শুরু করুক, যখন সে তার কিছু কিছু প্রজেক্ট করে, প্রত্যেকটা সাবজেক্টেই কিছু না কিছু প্রজেক্ট থাকে, কোর্সের প্রজেক্ট থাকে। এই প্রজেক্টগুলো সে কি করলো, কিভাবে করলো, কি প্রবলেম সলভ করলো, এই জিনিসগুলো সে আস্তে আস্তে হাইলাইট করতে পারে লিঙ্কডইন প্রফেশনাল মাধ্যমে। তো এটা একটা প্ল্যাটফর্ম। তারপরে লিঙ্কডইনটা আসলে এখন আমি আবার লিঙ্কডইন কথা বলবো, লিঙ্কডইন বা এই প্রফেশনাল নেটওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যারা ট্যালেন্ট হান্ট বা সোর্সিং গুলো থাকে, এরা কিন্তু এই লিঙ্কডইন প্রোফাইল গো থ্রু করে। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে আমি তো ফ্রেশ, আমি তো কোনো এক্সপেরিয়েন্স নেই। আমি জাস্ট এই কথার প্রসঙ্গে এই প্রসঙ্গটাও নিয়ে আসলাম মাইন্ডসেটের ক্ষেত্রে। সো গ্লোবালি কানেকশনের ক্ষেত্রেও আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি কিভাবে জব পাবো? তো জব পাওয়াটার জন্য দেখা যাচ্ছে যে আমি যদি তার সিভির পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলটাও কেউ তার তৈরি করে, যে আমি কি কি প্রজেক্ট করলাম এবং কি কি প্রবলেম সলভ করলাম, এখান থেকে দেখবে যে তার প্রজেক্টের মধ্যে তার লিডারশিপ ক্যাপাবিলিটি থাকে কিনা, প্রবলেম সলভিং মাইন্ড থাকে কিনা, তারপর হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা কেমন, এবং ওভারঅল লিঙ্কডইনটা তার একটা পিকচার তৈরি করবে, যে ইমেজ তৈরি করবে ওভারঅল এমপ্লয়ারদের কাছে। তো এটা একটা গ্লোবাল টুল, এটা যে কেউ কানেক্টেড হতে পারে। তাছাড়াও দেয়ার আর লট অফ ভলেন্টিয়ারিং অপরচুনিটি। সো স্টুডেন্টরা ইজিলি যে কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটির মধ্যে কানেক্টেড থাকতে পারে। যে কোনো গ্লোবাল কজ হতে পারে, টেকনিক্যাল সাবমিট, এগুলোর সাথে কানেক্টেড থাকা। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমি যে বইটা পড়ছি বা আমি যেভাবে প্রবলেমটা সলভিং করার চেষ্টা করতেছি, আরেকজন বা অ্যানাদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সে কিভাবে এই প্রবলেমটাকে নিয়ে চিন্তা করছে, বা সে আদৌ সেটা ফেস করছে কিনা, করলেও সে কিভাবে এই তার স্ট্র্যাটেজিগুলো কি। এই কানেকশনের মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা স্পেশালি তারা কিন্তু গ্লোবাল কানেক্টিভিটি তৈরি করতে পারে। আপনার কি মনে হয় শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা জরুরি, তো যেন তরুণরা আরো বেশি গ্লোবালি চিন্তা ভাবনা করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রের বিষয়টা আর কি। তো এটা আমার মনে হয় যে এখানে যারা আমাদের ওভারঅল আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে হয়তো এখন দেশে কাজ চলছে, কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা আমি যেটা জানি হয়তো ব্রিটিশ পিরিয়ডে বা অনেক আগের 100 ইয়ার্স ব্যাক এরকম, বা 50 or 60 ইয়ার্স ব্যাক। তো আমাদের এডুকেশন সিস্টেমটা তো আপ টু ডেট না। তো এই আপ টু ডেট করার জন্য আমাদের যে কারিকুলামগুলা এবং পাঠ্য বই সহ যে কারিকুলাম, পাঠ্য বই, এগুলো পরিবর্তন করা দরকার, সেগুলো পরিবর্তন করতে হবে। এবং যে টেকনোলজিক্যাল যে শিফটটা এখন এডুকেশন সিস্টেম বা যে টেকনোলজিক্যাল যে শিফটটা এখন চলছে, সেটা তো স্টুডেন্টদের মধ্যে কমিউনিকেট করতে হবে, তাদেরকে শেখাতে হবে। স্পেশালি আমি যদি এখন এআই অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স এর কথাই ধরি, সো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখন। সে টেকনিক্যাল নন টেকনিক্যাল মানে ডাজন্ট ম্যাটার আর কি, কোনো না কোনো ভাবে তার ডেটা অ্যানালিটিক্স বা এআই টুলস গুলা ইউজ করা দরকার হয়ে যাচ্ছে। তো আমাদের শিক্ষাক্ষেত্রেও এরকম টাইপের কিছু টুলস করতে পারে। আমি এখানে ইউএসএ তে যেটা দেখি, আমার ছেলের ক্ষেত্রে এখানে স্কুলের কারিকুলাম গুলা অনেকটা খুবই আপ টু ডেট আর কি। সো আমার ছেলে ক্লাস 5-6 এ পড়ে, সে এখানে তার প্রেজেন্টেশন সে নিজেই তৈরি করে। তো সে কিভাবে তৈরি করে, সে বিভিন্ন অনলাইন রিসোর্স, এআই টুলস এগুলা তৈরি করে সে তার স্লাইড ডেকটা তৈরি করে ফেললো। আমাকে হঠাৎ করে দেখায় যে স্লাইড ডেকটা সে তৈরি করলো। আমি বললাম, আমি তো ইউনিভার্সিটির আগে কখনো আমি স্লাইড ডেক
চিন্তাই করতে পারিনি। তো আমরা ইউনিভার্সিটি গিয়ে শুরু করি। সো এটা আর কি। তো এরা এরা অনেক অ্যাডভান্স। এদের ক্ষেত্রে যেটা হয়, তারা নতুন যাই আসে অ্যাডপ্ট করে নেয় বা তাদের কারিকুলামগুলো রিভিউ করে এদের যারা স্টুডেন্ট থাকে তারা তাদের এখানে এলিমেন্টারি বা হাই স্কুল, তারপরে ইউনিভার্সিটি তো অ্যাডভান্স লেভেলের দিক, তো ওরা শিখে যায়। তো আমাদেরও যেটা দরকার, যে আমাদের যদি গ্লোবাল মাইন্ডসেটটা এবং গ্লোবালি কম্পিটিশন করতে হয়, আমাদের এডুকেশন সিস্টেমটাকে আবার নতুনভাবে একটু দেখা দরকার, যে আমাদের এই আমাদের কারিকুলামটা আসলে কি আপ টু ডেট কিনা, বা আমরা এই কারিকুলাম দিয়ে কি আমরা গ্লোবালি কম্পিট করতে পারবো কিনা। ইভেন আমি যদি আমাদের পাশের দেশের দিকেও তাকাই, তারা কিন্তু টেকনোলজিক্যালি অনেক ডেভেলপড। আমরা টেকনোলজিক্যালি ডেভেলপ হচ্ছি, কিন্তু আমরা কি সেই পরিসরে হচ্ছি কিনা, কতজন হচ্ছে। তো আমাদের ইউনিভার্সিটিগুলো খুবই, এখানে ইউনিভার্সিটি গভর্নমেন্ট সবারই আসলে এখানে কন্ট্রিবিউট করার অনেক অপরচুনিটি আছে। আমার মনে হয় যে রিভিউ করা এবং টোটাল এডুকেশন সিস্টেম বা প্রসেস, কারিকুলাম, বুকস, everything need to be reviewed, and then they should have some action plan for 5, 10, 20, 50 years. Even though আমার মনে হয় যে চায়না এক সময় তারা টেকনিক্যাল ভোকেশনাল আর টেকনিক্যাল এডুকেশনের দিকে তারা এমফাসাইজ করেছে। এই জন্য চায়নার দিকে যদি আমরা তাকাই, they did a industrial revolution, right? So আমরা যদি ম্যাসিভ আকারে সাকসেসফুল হতে চাই, তাহলে আমাদেরও এরকম কোনো কিছু করতে হবে, কিছু একটা প্ল্যান অ্যাডপ্ট করতে হবে। বর্তমানে তো এখন সবাই আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, ছোট থেকে বড় সবাই। তাহলে সোশ্যাল মিডিয়া কি সত্যি গ্লোবাল মাইন্ডসেট গড়ে তুলতে সাহায্য করে, নাকি এর উল্টো প্রভাবও ফেলে বলে আপনি মনে করেন? এটা এখন একদম সময় উপযোগী কোশ্চেন। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া আমিও ইউজ করি। এখন এমন কেউ নাই যে সোশ্যাল মিডিয়া ইউজ করে না, বা সে একটা রিল দেখে না, স্ক্রলিং করে না, এরকম মানুষ পাওয়া খুবই টাফ। তো বাট আমার মনে হয় যে এটা একটা পজিটিভ। আমি অলওয়েজ পজিটিভ সাইডটাকে আগে দেখি। সোশ্যাল মিডিয়া আমাদেরকে যেভাবে কানেক্টেড করেছে গ্লোবালি, সো আমি এখন গ্লোবাল মাইন্ডসেটের কথা বললে বা গ্লোবালি কানেক্টেড এর কথা বললে সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান অফ দ্যাম। সো ইটস এ টুল। এখন এই টুলসটাকে আমি কিভাবে ইউজ করব, সেটা তো আমার উপরে। আমাদের সমস্যা হচ্ছে যে কোনো টুলসই যখন আসে আমরা সেটাকে নিয়ে নেই, কিন্তু আমরা জানি না যে, বা আমরা চিন্তা করি না যে এই টুলসটার আসলে প্রপার ইউজটা কি। আমি যদি আগের দিকেও যাই, আমাদের যখন এই ফেসবুকের আগে হাই ফাইভ ছিল বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল, আমরা কিন্তু জানি না যে এই জিনিসটা আসলে কিসের জন্য, এই টুলসটাকে দিয়ে আমি কি করতে পারি। এখন বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাকে। এটা একটা গুড। আমরা সোশ্যালি যদি কানেক্টেড থাকি, আমরা গ্লোবাল জিনিসগুলো জানবো এবং আমরা একে অন্যের সাথে কানেক্টেড থাকবো। আমরা ওয়ার্ল্ড পলিটিক্স, আমাদের এডুকেশন সিস্টেম, টেকনোলজিক্যাল চেঞ্জ, এই সব কিছু কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এবং এখন যদি আমি দেখি যে নিউজ গুলাও খুব ফাস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্প্রেড আউট হয়, এবং অনেক ইনফরমেশন গুলা অ্যাড কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। সো দ্যাট ইজ এ ভেরি গুড টুলস। বাট সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমাদেরকে একটা ইকো চেম্বারে নিয়ে যায়। ইকো চেম্বারটা হচ্ছে কি, আমি যে টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করি, সোশ্যাল মিডিয়া কিন্তু আমাকে সেই টাইপের কন্টেন্টই বারবার দেখাবে। সো তারা কিন্তু আমাকে রিড করে ফেলে। এটাও একটা এআই এর একটা ইন্টেলিজেন্স। তারা কিন্তু আমার পার্সোনালিটি অ্যানালাইসিস করে একটা ইকো চেম্বার তৈরি করে। এখন আমি যদি একটা কমিক কিছু একটা দেখি, তারপরে কিন্তু ওই রিলেটেড কন্টেন্ট গুলাই বারবার আমার সামনে আসবে। এবং আপনি যদি একটা দেখা যাচ্ছে এখন কোনো একটা ওয়েবসাইট থেকে পারচেস করতে চান কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা প্রোডাক্ট, পরে কিন্তু আপনার সবগুলা অ্যাড আসবে আপনার সেই কন্টেন্ট বা প্রোডাক্ট রিলেটেড, এই টাইপের অ্যাড গুলা চলে আসবে। তো এটা সবাই জানে। সো এই ইকো চেম্বারটা যেহেতু তৈরি হয়ে যায়, এটা খুবই চ্যালেঞ্জিং যে আমরা এটা থেকে বের হয়ে আসবো। তো কিভাবে বের হয়ে আসবো, সেটাও আমার মাইন্ডসেটটা সেজন্য তৈরি করতে হবে যে না, আমি এই টাইপের কন্টেন্ট এখানে দেখবো না, বা আমার প্রয়োজন হলো আমি এখন এটা দেখলাম, পরবর্তীতে আমি এটা আনফলো করে দিলাম, বা সামহাও আমি এটা থেকে বের হয়ে আসবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি কিভাবে আমার কন্টেন্ট গুলো দেখবো। এবং ওখানে এখন মানে এত বেশি টুলস আছে, কেউ যদি তার সোশ্যাল মিডিয়াটাকে ইউটিলাইজ করতে যায়, সে করতে পারে এবং তার কমফোর্ট জোন থেকে বের হয়ে
সে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা বুক পড়লো, আগে আমরা বুক পড়তাম, এখন হচ্ছে বুকটা আমি ড্রাইভিং করছি, আমি একটা বুক পড়ে শুনে ফেললাম। তো এই টাইপের অ্যাপ গুলা সে নিয়ে নিতে পারে। এই টাইপের অ্যাড দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও এই টাইপের অ্যাড দেয়, বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড দেয় যে কোন অ্যাড মানে টুলসটা আমি ইউজ করতে পারি বা কোন অ্যাপটা ইউজ করতে পারি। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা পজিটিভলি নেই এবং আমরা কি কি শিখবো বা আমি কি কাজে ইউজ করব, আমি আমার কোন পারপাসে ইউজ করব এবং এটা থেকে কিভাবে আমি আউটপুট বা আমি ক্যাপিটালাইজ করব ফর মাই বেনিফিট অর পার্সোনাল গ্রোথ, ডেভেলপমেন্ট, মাই এই জিনিসগুলো আমার মাইন্ডসেট থেকে আসতে হবে এবং আমি এটা সেভাবে তৈরি করতে হবে। তাহলে সোশ্যাল মিডিয়া আমাকে বেনিফিট দিবে ইনস্টেড অফ মানে হার্ম টু লাইক পার্সোনাল ডিফরমেশনের থেকে আমাকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে আমাকে পার্সোনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল মিডিয়া ছাড়াও এমন আর কোনো ডিজিটাল টুল, প্ল্যাটফর্ম বা অনলাইন কমিউনিটি আছে কি যেখানে আর কি মানে শিক্ষার্থীরা গ্লোবালি সংযুক্ত হতে পারে বা তাদের জন্য হেল্পফুল হবে? শিক্ষার্থীরা, আমি বোধহয় কিছুক্ষণ আগেও এর টাইপের অনেকগুলো টুলস এর কথা বলেছিলাম যে শিক্ষার্থীরা বেনিফিটেড হবে। এটার মধ্যে একটা ছিল কোর্সেরা বা এডেক্স। এখানে অনেকগুলা মানে গ্লোবালি যদি আমি যে কোনো টপিক সম্পর্কে জানতে চাই, দেখা যাচ্ছে কোনো না কোনো কোর্স, রিলেটেড কোর্স ওইখানে পাওয়া যাবে। তো কেউ হয়তো দেখা যাচ্ছে যে এখন ইকোনমিক নিয়ে জানতে চায়, ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে, সে যদি ওইরকম ভাবে সার্চ করে কোনো না কোনো একটা টপিক সে জানতে পারবে, শিখতে পারবে ওইখান থেকে। তারপরে এখন তো অনেকগুলা প্ল্যাটফর্মে আপনার এআই টুলস গুলাকে প্রমোট করছে এগুলা শেখার জন্য। লাইক অ্যাপার্ট ফ্রম চ্যাট জিপিটি দেয়ার আর লট অফ আদার টুলস, মানে স্টুডেন্টদের জন্য আসছে, প্রফেশনালদের জন্য আছে। তো এই টুলস গুলা স্টুডেন্টরা শিখতে পারে, নিতে পারে যে 1 month ক্র্যাশ কোর্স করে সে এআই সম্পর্কে ভালোভাবে জানলো, বা কেউ ডেটা অ্যানালাইটিক্স সম্পর্কে জানলো। আবার এখানে অনেকগুলা কোর্সই আমি একটা দেখলাম কিছুদিন আগে, এখানে অনেকগুলা এআই টুলস আছে যেগুলো নিয়ে সে তার নিজের ভিডিও বানাতে পারে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। কন্টেন্ট ক্রিয়েট শুধু মানে টেকনিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, একটা প্রবলেম সলিউশন নিয়ে সে একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারে। তো টুলস তো অনেক। এখন কথা হচ্ছে যে আমি এটার মধ্যে কোন টুলসটা নিব। সবার তো সব টুলসও দরকার নেই। যার যে সেক্টরে আগ্রহ আছে সে রিলেভেন্ট টুলস গুলা নিয়ে যাবে। কারো যদি ভিডিও তৈরি করার ব্যাপারে ইচ্ছা থাকে, সে ভিডিও তৈরি করার জন্য যে টুলস দরকার সেটা নিবে। আবার কেউ যদি টেকনিক্যাল বা অ্যানিমেটেড কিছু বানাতে চায়, এরকম টুলস নিতে পারে। বাট স্টুডেন্টদেরকে যেটাই নিবে তার প্যাশন বা তার যেটা মনে হবে যে না তার ভ্যালু অ্যাড করবে, এরকম টাইপের টুলস ইউটিলাইজ করা দরকার, গতানুগতিক চিন্তাধারা থেকে বের হয়ে। আরেকটা জিনিস দেখা দরকার যে এই টুলস গুলো আসলে ক্রস ফাংশনাল চেক করা দরকার। যে এইটা আমি হয়তো ভাবছি যে এই টুলসটা আমার মানে আমি যে জোনের মধ্যে থাকি, এরিয়াতে থাকি, হয়তো আমি এটার বাইরেও গ্লোবালি এই ডিফারেন্ট কোনো টুলস ইউজ করছে কিনা, বা আদার পার্ট অফ ওয়ার্ল্ড বা অন্য ইউনিভার্সিটিতে কি ইউজ করছে। তো এই টাইপের একটু ক্রস চেক করে নিতে পারে, রিভিউ করে দেখতে পারে যে এটা রিভিউটা কেমন এবং ইউটিলাইজেশনটা প্রপার কিনা। তো এভাবে স্টুডেন্টরা বিভিন্ন টুলস থেকে হেল্প পেতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, সমাজ কিভাবে একটি ব্যক্তির গ্লোবাল মাইন্ডসেটে প্রভাব ফেলে? না, এটা তো বোধহয় 3টা জিনিস না, এডুকেশন, কালচার আর হচ্ছে সোসাইটি। সো এটা আমি বোধহয় প্রথমে বললাম যে আমাদের আসলে 3টা জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, যে মাইন্ডসেটটা কিভাবে তৈরি করবে একটা মানুষের। তো আমরা যে লাইফ এক্সপেরিয়েন্স যদি বলি, সেটা আমাদের কোত্থেকে আসে? আমাদের সোসাইটি থেকে আসে। আমরা কিভাবে ডে টু ডে কি ফেস করছি বা আমাদের সারাউন্ডিংসে কিভাবে আমরা বড় হচ্ছি, এটা থেকে কি টাইপের চ্যালেঞ্জ ফেস করতেছি। তো এই জিনিসগুলো তো আমার সোসাইটি থেকে আসতেছে। প্লাস হচ্ছে আমার কালচারাল কিছু এক্সপোজার থাকে, যে আমি কোন কালচারের মাধ্যমে বড় হচ্ছি, সেটাও ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে এই দুইটার পাশাপাশি হচ্ছে এডুকেশন আর মেন্টরশিপটা খুবই দরকার।
এডুকেশন মেন্টরশিপটা কিসের জন্য, যে আমরা যখন আমরা যখন স্পেশালি যখন আমি এলিমেন্টারি লেভেল বা আর্লি এজের কথা চিন্তা করি, আমাদের মেন্টালিটিটা ডেভেলপ হয় কিন্তু আমাদের সোসাইটি থেকে, প্লাস হচ্ছে আমাদের এডুকেশন থেকে। আমাদের এডুকেশনটা যদি প্রপার হয়, শুধু এডুকেশন মানে বই বা ট্রেডিশনাল এডুকেশন না। এডুকেশন বলতে আমি বুঝাচ্ছি এখানে যে ম্যানার, ওয়ে অফ টকিং, কমিউনিকেশন, বিহেভিয়ার, তারপরে হচ্ছে আমার লিডারশিপ ক্যাপাবিলিটি, টিম ওয়ার্ক, এই জিনিসগুলা কিন্তু আমাদের এডুকেশনের মাধ্যমে আসে। এখন এডুকেশনের মাধ্যমে হয়তো আমরা বুঝি না যে আমাদের এডুকেশনের মাধ্যমে এটা কিভাবে আসে। আমরা যখন একটা ছোটখাটো একটা এক্সাম্পল বলি, যে আমরা আমাদের হয়তো বিভিন্ন সেশনাল থাকে, গ্রুপ বাই গ্রুপ। আমরা যখন এটা সেশনাল গুলো কাজ করি, তখন আমরা একটা প্রজেক্ট আকারে দেখাই ইউনিভার্সিটিতে বা আমাদের স্কুল লেভেলে। তো এই প্রজেক্টটা যখন করি, তখন কিন্তু আমরা টিম ওয়ার্কই করছি। বেসিক্যালি আমরা একজন একজনের সাথে কমিউনিকেট করতেছি, আমাদের নলেজটা শেয়ার করলাম, করে আমরা ফাইনালি প্রবলেম অথবা একটা সলিউশন দাঁড়া করালাম, এবং এটা একটা প্রজেক্ট আকারে তৈরি করলাম। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এডুকেশনটা, এবং পাশাপাশি হচ্ছে মেন্টরটাকে, আমি যে টাইপের মেন্টর পাবো সেভাবে কিন্তু আমি চিন্তা ভাবনা তৈরি হবে আমার। আমি যদি একটা গ্রোথ মাইন্ডেড পিপল আমার সাথে থাকে, যে চ্যালেঞ্জ পছন্দ করে, লাইফটাকে একটু পজিটিভলি ভাবে দেখে, আমাকে মোটিভেট করে, এবং আমাকে বুঝে মানে আমার স্ট্রেংথ উইকনেস গুলা জানে, এই টাইপের মানুষের সান্নিধ্যে যদি আমরা বড় হই বা আমরা টাইম স্পেন্ড করি, দেখা যাচ্ছে যে আমার মধ্যে সেই মেন্টালিটিটা গ্রো করবে। সো এটা আমাকে মাইন্ডসেটটা তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আমি আমার এডুকেশন, মেন্টরশিপ, আমার সোশ্যাল ব্যারিয়ার বা কালচারাল এক্সপোজারটা কি। তো আমার তো মনে হয় যে এই জিনিসগুলাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিজন টু ডেভেলপ ওয়ান পার্সন মাইন্ডসেট অ্যান্ড টু বি এ গ্লোবালি কম্পিটিটিভ পার্সন। আপনি কোনো কোম্পানি, নেতা বা কোনো সংস্থার উদাহরণ দিতে পারবেন যারা হচ্ছে সক্রিয়ভাবে গ্লোবাল মাইন্ডসেট প্রচার করে? এটা তো অনেক কোম্পানি করে এখন। আমরা যদি সবচেয়ে বেশি দেখি যে গুগল বা মাইক্রোসফট, এরা তো এদের টিম ওয়ার্ল্ড ওয়াইড এখন, আমাদের বাংলাদেশেও বোধহয় এখন চলে গেছে। তো এরকম অনেক কোম্পানি আছে, টেসলা আছে। তারপরে আমি যে কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানিটা হচ্ছে ওয়ার্ল্ডের 60 কান্ট্রিজে তাদের অপারেশন আছে। এবং আমি যদি আমার দিকেও তাকাই, আমি আমার দেশ থেকে এসে এখানে জব করছি। সো গ্লোবাল মাইন্ডসেটটা তারা প্রচার করে না শুধু, তারা এটা প্র্যাকটিস করে। যে আমার যদি কোয়ালিটি থাকে এবং আমার যদি সেই স্কিল থাকে, আমার যদি কমিউনিকেশন থাকে, ক্রস কালচারে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, দে গেট প্রায়োরিটি। এই কোম্পানিগুলো অলওয়েজ দেখে যে তার মধ্যে টিম ওয়ার্ক আছে কিনা, তার ক্রস কালচারাল এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা ডিফারেন্ট কালচারে, তারপর হচ্ছে তার প্রবলেম সলভিং মেন্টালিটি আছে কিনা, কমিউনিকেশনটা কেমন, তার অ্যাটিটিউডটা কেমন টুয়ার্ডস দ্য আদার, তারপর হচ্ছে আদার মানে অন্যের কালচারের প্রতি, অন্যের রিলিজিয়ানের প্রতি, তার এই জিনিসগুলা কিন্তু দেখে। তো আমার মনে হয় যে এখন আমি যেগুলা নাম বললাম হয়তো গুটি কয়েকটা, বাট যে কোনো কোম্পানি যদি মানে বড় পরিসরে চিন্তা করে এবং যারা করে প্র্যাকটিস, তারা সবাই গ্লোবাল মাইন্ডসেট নিয়ে কাজ করে, এবং ওরা এটাকে প্রাধান্য দেয় যখন সে তার ম্যান পাওয়ারকে হায়ার করবে অথবা তার টিম ডেভেলপ করবে। আপনি আপনার বয়সীদের মধ্যে এমন একটি মানসিকতার পরিবর্তন কি যা আপনি চান সবাই একটু? চমৎকার কোশ্চেন। আমি চাই সবাই কম্পিটিশন থেকে কোঅপারেটিভ হয়ে যায়। মানে জিনিসটা হচ্ছে কেমন, আমরা সবসময় চিন্তা করি যে আমরা কম্পিটিশন বেসড, যে আমাকে আগে যেতে হবে, বা এই জিনিসটা একটা নতুন টেকনোলজি আসলো বা নতুন কিছু হলো বা কোনো নতুন বেনিফিট হলো, আমাদের চিন্তা ভাবনা থাকে যে সবার আগে এই ফ্যাসিলিটিটা আমি নিব। তো আমার মনে হয় যে আমাদের কম্পিটিটিভ এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আমাদের কোঅপারেটিভ হয়ে যাওয়া দরকার। এই মাইন্ডসেটটা সবার খুবই দরকার, এবং এই কোঅপারেটিভ মাইন্ডসেটটা যদি থাকে, এটা গ্লোবাল মাইন্ডসেট তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি অন্যের সাথে কোঅপারেশন করবো, মানে আমি তার কালচারটা সম্পর্কে জানবো, তার সাথে কোঅপারেট করে তার প্রতি এমপ্যাথেটিক্যালি আমি তার সাথে রেসপন্ড করব, কমিউনিকেট করব, আমি কি ভাবছি
সেটা আমি প্রকাশ করার আগে আমি সে কি ভাবছে তাকে রেসপেক্ট করবো, তারটা বোঝার চেষ্টা করব, বুঝার চেষ্টা করে তার প্রবলেমটা সলভ করব। এবং এটা যদি আমরা করতে পারি যে ইনস্টিটিউট অফ কম্পিটিশন কোঅপারেটিভ মাইন্ডসেট আমরা বিল্ড আপ করতে পারি, এবং গ্লোবালি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোঅপারেট করলাম, তাহলে আমার এই লিডারশিপ স্কিলটাই আমাকে নিয়ে যাবে হচ্ছে গ্লোবাল স্টেজে। So this one mindset, I think, make huge change for any people in their personal or professional life. আপনি যদি কোনো শিক্ষার্থীকে মেন্টর করতেন, তাহলে আপনি তার মাইন্ডসেট গড়ে তোলার জন্য কি 3টি পরামর্শ দিতেন? শিক্ষার্থীদের জন্য না, এটা সবার জন্য। আমার মনে হয় যে আমার তিনটা জিনিস যদি বলতে হয়, আমার মনে হয় প্রথমে হচ্ছে বি কিউরিয়াস। সো কিউরিসিটিটা বাড়াতে হবে, জানার আগ্রহটা বাড়াতে হবে। আমি বইয়ের বাইরেও জানার চেষ্টা করতে হবে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললাম, তো শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই, আমি কি করব? আমাকে তো শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই বলে বসে থাকলেও চলবে না আবার, কারণ আমি তো পিছিয়ে পড়তেছি। এখন শিক্ষা ব্যবস্থা নাই, কি হলো এটা তো আরেকজনের দেখার, মানে এটা তো তার ক্ষতি হচ্ছে না, আমার ক্ষতি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি পাঠ্য বইয়ের বাইরেও আমার নিজেকে ডেভেলপ করা দরকার, এবং দেখা দরকার যে আমার অন্যান্য দেশগুলা কিভাবে একই প্রবলেম তারা কিভাবে সলভ করতেছে, প্লাস হচ্ছে তারা কি টাইপের টুলস ইউজ করতেছে, এবং এই টাইপের চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা কি স্টেপ নিচ্ছে। এটা অনেক সময় হয়তো চ্যালেঞ্জিং, বাট যদি কানেক্টিভিটি থাকে বা আমরা গো থ্রু করি বিভিন্ন প্ল্যাটফর্ম, ওইটার মাধ্যমে আমরা কানেক্টেড হতে পারি। সো আমার মনে হয় যে কিউরিসিটি থাকা দরকার, বি কিউরিয়াস, কানেক্ট ইন্টারন্যাশনালি। সেকেন্ড, সো আমাদের বিভিন্নভাবে আমরা অনলাইনের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখন আমরা নেটওয়ার্কের মাধ্যমে শুধু ফ্রেন্ড বাড়ালে চলবে না, আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি যে আমার সিমিলার ইন্টারেস্টেড। এখন আমি 5 বছর হয়তো আমার একটা সেক্টরে আমার অভিজ্ঞতা আছে, সাপোজ পাওয়ার প্ল্যান্টের, তো যার 15 ইয়ার্স পাওয়ার প্ল্যান্টের এক্সপিরিয়েন্স আছে কাজ করার সেম ট্রেডে, সে আমার থেকে ডেফিনেটলি কিছু না কিছু বেশি জানে। তো আমার চিন্তা যদি থাকে যে আমি কিভাবে তার সাথে কানেক্ট করতে পারি, হয়তো আমি আমার দেশে কাজ করলাম, সে 5টা দেশে কাজ করেছে। সো আমি যদি এটা কানেক্ট হতে পারি, তাহলে আমি তার এক্সপেরিয়েন্সটা আমি জানতে পারি কানেকশনের মাধ্যমে। এবং আমার লক্ষ্য যদি থাকে যে না, আমিও ওই লেভেলে যাব এবং আমিও ইন্টারন্যাশনালি গ্লোবালি কাজ করব, তাহলে আমি তার সাথে কানেক্ট হয়ে তার পাথটা আমি জানার চেষ্টা করি, সে কি চ্যালেঞ্জ ফেস করলো এবং সেই চ্যালেঞ্জগুলা কিভাবে তার হোমওয়ার্ক কি ছিল সেগুলা সলভ করার জন্য। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে আমি কানেক্টিভিটিটা বাড়াই ইন্টারন্যাশনালি। সো ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানো এখন কোনো কঠিন কাজ না, সেটা আমরা যে কোনোভাবে করতে পারি। আর আমি আরেকটু আগে বললাম যে প্র্যাকটিস ইম্প্যাথিটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমি বলার আগে হচ্ছে শোনার প্র্যাকটিসটা করা দরকার। আমরা যতটুকু জানি এটার থেকে বেশি প্রকাশ করার চেষ্টা করি, আরেকজন কি বললো সেটা হয়তো শোনার মেন্টালিটিটা আমার মধ্যে গ্রো করে না। তো আমার মনে হয় ইম্প্যাথেটিক হলে গ্লোবালি দেখা যাচ্ছে কোঅপারেশনটা অনেক বাড়ে। এটা যেটা হয় মানুষের মধ্যে অনেক ইজিলি কানেক্টিভিটিটা তৈরি করে। সো আমার মনে হয় 3টা জিনিসই খুবই ইম্পর্টেন্ট ফর এনি পার্সোনাল আর প্রফেশনাল: বি কিউরিয়াস, কানেক্ট ইন্টারন্যাশনালি, অ্যান্ড প্র্যাকটিস এমপ্যাথি। আমরা আমাদের সেশনের প্রায় শেষের দিকে এসে পড়েছি। দর্শকদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি মশি বলছি, খুব ভালো লাগলো, বেশি এনজয় করলাম। আসলে আমরা গ্লোবালি, আমি সিঙ্গাপুরে এসেও এই জিনিসগুলো অনেক সময় শেখা হয়নি, যে গ্লোবাল মাইন্ডসেটটা। আমার কাছে একটা প্রশ্ন ছিল হোসেনের কাছে, যে আমরা তো বাংলাদেশে অনেক কিছু, আমাদের মাইন্ডসেটটা বাংলাদেশে গ্রো আপ হয়ে আসছে এবং আমরা ওইভাবে কোডিং হয়ে গেছে আমাদের ব্রেনটা, এবং আমরা এমন একটা এনভায়রনমেন্টে বড় হই যে সবসময় নেগেটিভিটি, সবসময় বিভিন্ন ধরনের আমরা স্ট্রাগলের মধ্যে দিয়ে হওয়ার কারণে আমরা অনেক সময় পজিটিভ চিন্তা
কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করার চিন্তা, কিংবা যেটা গ্লোবাল মাইন্ডসেট, গ্লোবালি খুব অ্যাকসেপ্টেবল, যেটা আমাদের জন্য অনেক সময় এটা কারণ বিকজ আমাদের কালচারাল ওই পরিবেশটা আমরা পাইনি, এবং ওই পরিবেশে যেহেতু গ্রো আপ হয়ে গেছে, তো যে কারণে আমরা গ্লোবালি যখন যাচ্ছি বা গ্লোবাল কমিউনিকেশন করছি, তখন ওই জায়গাটাতে এসেই করছি। তো এইখানে আনলার্নটা কিভাবে করা যায়, অর্থাৎ আমাদের ব্রেনটাকে আমরা কিভাবে আর একটু ওই জায়গাটাকে রিমুভ করে আবার নতুন ভাবে রিলার্ন যেটা বলে, সেটা কিভাবে করা যায়? কোনো প্র্যাকটিক্যাল কোনো টিপস আছে আপনার থেকে, যেটা আমরা মানে ইউজ করতে পারি ডেইলি লাইফে? আমার ক্ষেত্রে আমি এটা আমার নিজের পার্সোনাল ক্ষেত্রে কিছু এক্সাম্পল দিব। তো এটা একটা চমৎকার কোশ্চেন, কারণ হচ্ছে এটা একদম কমন আমাদের, বিশেষ করে আমরা যারা একটু এশিয়ান মাইন্ডেড আর কি, বা ওই জায়গা থেকে চলে আসছি, আমরা অলওয়েজ নেগেটিভটাকে আমাদের চোখে বেশি পড়ে। আর এখনকার যদি আমি সোশ্যাল কনটেক্সটে চিন্তা করি, নেগেটিভ মানে হচ্ছে ভাইরাল। সো এটা আরেকটা জিনিস। বাট যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট জিনিসগুলাকে অ্যাপ্রিসিয়েট করি না, ছোট ছোট জিনিসগুলাকে অ্যাপ্রিসিয়েট না করে আমরা এটাকে ভুল মনে করি। এবং এটা আমাদের আজকে না, এটা হচ্ছে আমাদের একদম শৈশব থেকে শুরু হয়। আমাদের হয়তো বাবা মা যারা, ওনারাও আমাদেরকে ওইভাবেই বড় করছে, বা এর আগে ওনারা ওইভাবে দেখেছে। তো আমার যেটা মনে হয়, এটা একটা যেটা হতে পারে যে কিছু ভালো ভালো বই আছে, বুকগুলা পড়তে পারে, যে হাউ টু চেঞ্জ ইউর, টিপ্পানি বোবার একটা বই আছে, আমি এটা গ্রোথ মাইন্ডসেটের উপরে, ওটা চমৎকার একটা বুক। তো এরকম আরো কিছু বুক আছে যেগুলো আমরা পড়তে পারি, যে কিভাবে আমি আমার গ্রোথ মাইন্ডসেটটা ডেভেলপ করব। এবং গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করার ক্ষেত্রে হচ্ছে আমার কিছু হ্যান্ডস অন টুলস দিয়ে দেয়, যে আমার উইক বাই উইক, যে ফার্স্ট উইক আমি কিভাবে ডেভেলপ করব। কারণ একদিনে তো আমার পক্ষে সম্ভব না যে আমি একদম খুবই অপটিমিস্টিক পজিটিভ মাইন্ডসেটের তৈরি হয়ে যেতে পারবো যদি আমার ফিক্সড মাইন্ডসেট থাকে। তো এই মাইন্ডসেট শিফটের জন্য আমার উইকলি একটা প্ল্যান করতে হবে, এবং সেটা হয়তো 3 to 6 মান্থের একটা টোটাল প্ল্যান। আস্তে 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 আমি এটা শিফট করলাম। এটা একটা ট্রেনিং এ গো থ্রু করা যায়। পাশাপাশি আমার মনে হয় যে মেডিটেশনটা খুব ভালো কাজে লাগে। মেডিটেশনটা হচ্ছে যে যেটা হয় যে এখানে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কিভাবে মানে নিজেকে দূরে রাখা যায়। এটা যেটা হয় যে আমার সামনে হয়তো অনেক নেগেটিভিটি বা নেগেটিভিজম কাজ করতেছে, বাট এইটার সাথে আমি রিয়্যাক্ট করব কি করব না, যতক্ষণ পর্যন্ত আমি রিয়্যাক্ট করতেছি না, সেই নেগেটিভ জিনিসটা কিন্তু আমাকে ইম্প্যাক্ট করতেছে। যখনই আমি রিয়্যাক্ট করা শুরু করলাম, সাপোজ আমি রিয়্যাক্ট করলাম, আমি হয়তো নেগেটিভলি অ্যাপ্রোচ করলাম, বা তখনই কিন্তু আমার প্রবলেমের মধ্যে আমি এক্সপোজ হয়ে যাচ্ছি। আমার মনে হয় এটা যেটা হয় যে মেডিটেশনের মাধ্যমে আমার সেলফ কন্ট্রোলটা বাড়ে। পাশাপাশি হচ্ছে মেডিটেশনের মাধ্যমে কিছু অটো সাজেশন দেয়া যায়, যেটা হচ্ছে যে পজিটিভ সাজেশন, যেটা ব্রেনটাকে আস্তে 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 করে তার রেগুলার প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে হেল্প করে। আমরা যেটা বলি হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডটা, আমরা তো অলওয়েজ কনসিয়াস থাকি, বাট আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডটাকে মেডিটেশন দিয়ে প্র্যাকটিস করাই, যে ইটস এ টুল, যে আমি এভাবে এইগুলো অটো সাজেশন গুলো আমি প্র্যাকটিস করব, এবং আমি এটা এক্সারসাইজ করব, তাহলে এটা খুবই কাজ করে। কারণ মেডিটেশনটা হচ্ছে আমাদের ব্রেনের বোধহয় গামা লেভেলে কাজ করে। সো কুল ভাবে আমার ব্রেনটাকে সে নরিশ করতেছে, নরিশ করে ফাইনালি সেই মেসেজগুলো আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই গেঁথে দেয়, যেটা আমার পার্সোনালিটিটা তৈরি করার ক্ষেত্রে খুবই কাজ করে আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ চমৎকার টিপস দেওয়ার জন্য। আর কোনো দর্শকের কাছে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহ আলম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 4th ইয়ার স্টুডেন্ট। তো আমার প্রশ্ন হলো যে আমরা যারা ইসলামী মেন্টালিটি ধারণ করি, কিংবা আমরা এটাকে নিয়ে সামনে আগাতে চাই, তো
আমরা চাই বাহিরে পড়াশোনা করতে, উচ্চশিক্ষার জন্য যাইতে, আবার বাহিরে হায়ার স্টাডিটা করতে কিংবা জব করতে। তো আমরা কিভাবে নিজেকে ওইখানে গিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করব, কিংবা আমরা তো একটা দিক দিয়ে চিন্তাই করি যে না, এইভাবে ওই বাহিরে গেলে চলা যাবে না। এই বিষয়টা আমাদের দিকে ছাত্র লাইফের শুরুর দিক দিয়ে আমার কাছে এরকম লাগে, এজন্য কিছুটা চিন্তাই করি না, যা ওই সাইডটাই বাদ দিয়ে দিই। তো আমরা যারা চাচ্ছি যে ওইখানে গিয়ে কি নিজেদেরকে প্রেজেন্ট করব কিংবা জব করব, তো আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারি, কাইন্ডলি যদি একটু বলতেন। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসলে এটা কমন প্রবলেম আমার মনে হয় অনেকের ক্ষেত্রে। এটা প্রথমে আপনি যেটা বললেন যে আমি কিভাবে করব, এই চিন্তাটাই ভুল। আসলে আমি তো করব, এটা আমি তাই না? সো আমার মনে হয় না যে এখানে কিন্তু থাকার কোনো দরকার আছে। আপনি গ্লোবাল স্টেজে আপনাকে প্রেজেন্ট করবেন হচ্ছে আপনার স্কিল, আপনার কোয়ালিটি দিয়ে। সো এখানে আপনি মুসলমান বা আপনি হিন্দু বা ইট ডাজেন্ট ম্যাটার, রিলিজিয়ন ডাজেন্ট ম্যাটার, আপনার লুকও ডাজেন্ট ম্যাটার। আপনি যখন কথা বলবেন, আপনি আপনার কথা বলায় বা আপনি যখন আপনি মেসেজ দিবেন, এটা ভ্যালু অ্যাড করতেছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি কাজ করেন, আপনি এখন স্টুডেন্ট, আপনি যখন আপনার টিচারের সাথে কমিউনিকেট করতেছেন, তখন আপনাকে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেয়া হয়, আপনার অ্যাসাইনমেন্টটা আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন আপনার লুক কি, আপনি কিভাবে যাচ্ছেন, সেটা কিন্তু খুব বেশি প্রথম ভ্যালু করে না, আনটিল এটা খুবই মানে কর্পোরেট প্রেজেন্টেশন অর। তো আমার মনে হয় যে আপনার স্কিলটা ইম্পর্টেন্ট। আপনি এখানে যান, আপনি যদি আপনার এই স্কিলটাকে লেভারেজ করতে পারেন এবং আপনি বুঝাতে পারেন যে এই স্কিলটার আপনার ভ্যালু আছে কোম্পানির জন্য বা ওই পার্টিকুলার এরিয়ার জন্য, দেন আমার মনে হয় না যে আপনার এটা কোনো প্রবলেম। আর পাশাপাশি আমি বলবো যে আপনি এখন যেখানে থাকি ইউএসএ, এখানে আপনার মতো অনেক লোক, এটা আপনি যদি একটু সার্ভে করেন, দেখবেন যে বাংলাদেশি কমিউনিটি বা মুসলিম কমিউনিটি ইউএসএ তে কত পার্সেন্ট, মোর দেন 25-30%। তো আপনি বা অ্যারাউন্ড লাইক দ্যাট। সো আপনি যদি মনে করেন যে আপনি একা, আপনি কিন্তু একা না। আপনি একা হলে এই চিন্তাটাই মতো এখানে অনেকেই আছে। হ্যাঁ, আমি বলবো না যে হয়তো চ্যালেঞ্জ ফেস করতেছে না, চ্যালেঞ্জ থাকতে পারে, চ্যালেঞ্জ থাকবে। সবাই তো সবসময় তো মানে লাইফটা তো স্মুথ না, তাই না? তো এক্ষেত্রে আপনার সেই চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হবে। বাট এরকম অনেক ইনস্টেন্স আছে, আমার সাথেও আসছে বা আমার আগে পরে আসছে, চমৎকার এখন কাজ করতেছে, সম্পূর্ণ ফুল বিয়ার্ড লুক, দে আর ডুইং এক্সিলেন্ট, টপ লেভেলেও কাজ করতেছে, ইঞ্জিনিয়ার লেভেলে কাজ করতেছে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট আপনি আপনার চিন্তা ভাবনা বা আপনার ইয়াটা ঠিক করেন, যে আপনার গোলটা ঠিক করেন, কিভাবে আপনি কি করতে চান, কিভাবে করবেন, প্লাস হচ্ছে আপনার চ্যালেঞ্জটা দেখেন, এটা কিভাবে আপনি সলভ করবেন সেটা নিয়ে কাজ করেন। দ্যাটস এনাফ। আর নিজেকে ডেভেলপ করেন, দ্যাটস ফাইন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো এখানেই আমাদের সেশনটা শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী পর্বগুলোতে আরো আমরা অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।